খেতে ৩টে বেজে গেল। আশ্বস্ত হয়ে দেখলুম ইন্দ্রনাথের ঠান্ডা ধরনের নির্লিপ্ত আচরণের সত্ত্বেও তার কাকিমা সর্বেশ্বরী দেবী আমাদের, বিশেষ করে কর্নেলের প্রতি খুব ভদ্রতা দেখালেন। কিন্তু একটু বিসাদৃশ্য মনে হলো দুই ভাইয়ের পরস্পরের আচরণ। ইন্দ্রনাথ ও সৌমেন্দু পরস্পর বাক্যলাপ পর্যন্ত করলেন না। সর্বেশ্বরীর সঙ্গের ভদ্রলোক সেই ইঞ্জিনিয়ার এবং খনি বিশারদ, যিনি জগদীপের মৃত্যুর সময়ও এখানে ছিলেন এবং খনি মুখ বন্ধ করার উপায় বাতলাতে এসেছিলেন। সেই বৃদ্ধের নাম অনন্তরাম শর্মা, মহীশূরের লোক, জগদীপের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। কর্নেলের যা স্বভাব, এই ৩জন নবাগতের সঙ্গে ভাব জমিয়ে তুলতে দেরি হলো না। লাঞ্চের টেবিলে কর্নেলের অনুরোধে সর্বেশ্বরীও বসলেন, কিন্তু নিরামিষ খান। আলাদা ব্যবস্থাও ছিল। নিঃসংকোচে খেলেন এবং তার স্বামীর কার্যকলাপ সম্পর্কেও গল্প করলেন। মনে হলো ভদ্রমহিলার প্রভুত্ব করার ক্ষমতা অসাধারণ এবং রীতিমতো শিক্ষা দীক্ষা আছে। খাওয়া দাওয়া শেষ হলে ইন্দ্রনাথ ৩টে ছিপ নিয়ে চলে গেলেন হ্রদের দিকে। আমাদের দুজনকে ডেকেও গেলেন। কর্নেল বললেন, খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা জিরিয়ে নেওয়া আমার অভ্যাস। মিস্টার রায়, আপনি চলুন, আমরা দুজনে যাচ্ছি। বুঝলাম আমাকেও কর্নেলের সঙ্গে জিরিয়ে নিতে হবে। সৌমেন্দ্রকে দেখলুম লনে একটা গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। বারান্দার চেয়ারে আমরা 4জন বসে আছি, কর্নেল, সর্বেশ্বরী, মিস্টার শর্মা আর আমি। সর্বেশ্বরী বলছিলেন, তা বুঝলেন কর্নেল, স্বপ্ন দেখার পর তো আমি অস্থির হয়ে উঠলাম। তখনই টেলি করে দিলুম মিস্টার শর্মাকে। সৌমেন্দ্রকেও খবর দিলুম। মিস্টার শর্মাকে নিয়ে সে যেন অপেক্ষা করে। তারপর কর্নেল বাধা দিয়ে বললেন, একটা ছোট প্রশ্ন মিসেস রায়, জাস্ট একটা কৌতূহল। ইন্দ্রনাথকে আপনি কথাটা নিশ্চয়ই জানাননি? সর্বেশ্বরী গম্ভীর হয়ে জবাব দিলেন, দেখুন কর্নেল সরকার, ব্যাপারটা অবশ্য পারিবারিক এবং প্রাইভেট অ্যাফেয়ার, কিন্তু আপনাকে বলতে সংকোচের কারণ দেখি না। ইন্দ্রনাথকেই প্রথমে কথাটা বললুম, কিন্তু ও বরাবর অবিশ্বাসী, নাস্তিক। ও উড়িয়ে দিল, বলল একটা পোড়ো খনির গর্ত বুঝিয়ে ফেলতে একগাদা টাকা খরচ হবে, এর কোনো জাস্টিফিকেশন নেই। ইন্দ্রনাথ গো ধরে বসে রইল। তখন আর কি করি বলুন? প্রত্যক্ষ স্বপ্নে দেখলুম উনি বলছেন, পিঠ 3টে শিগগিরই বন্ধ করে দাও, সাধু বাবা চলে গেছেন। কর্নেল মাথা দুলিয়ে সায় দিলেন, রাইট রাইট মিসেস রায়, মিস্টার শর্মাকে জিজ্ঞেস করছি। মিস্টার শর্মা কীভাবে পিঠ বন্ধ করবেন, নিশ্চয়ই প্ল্যান করে এসেছেন? শর্মা বললেন, অবশ্যই, সঙ্গে ডিনামাইটও নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না। এখন আগে একবার গিয়ে জায়গাটা দেখতে হবে, কি অবস্থায় আছে। 5 বছর আগে যেমন দেখেছি তেমন না থাকতেও পারে, কারণ বুঝতেই পারছেন প্রকৃতি সবসময় নিজের কাজ করে যাচ্ছে, ওলট পালট ঘটাচ্ছে। বলে শর্মা হাসতে লাগলেন। কর্নেল ফের মাথা দুলিয়ে বললেন, রাইট রাইট। শর্মা একটু ঝুঁকে বললেন, কিছু যদি মনে না করেন কর্নেল, তাহলে আপনিও আমার সঙ্গে যেতে পারেন। সার্ভে এবং ডিনামাইট রাখার ব্যাপারে আপনার মতো অভিজ্ঞ একজন সমরকুশলী থাকা খুবই সঙ্গত। এই ধরনের কাজকর্ম সমর বিভাগের লোকেরা নিশ্চয়ই করে থাকেন। কর্নেল তক্ষুনি আমন্ত্রণপত্র নিলেন। আমার দিকে ঘুরে বললেন, জয়ন্ত, তাহলে তুমি ছিপ ফেলতে যাও, আমি মিস্টার শর্মার সঙ্গে যাই। সর্বেশ্বরী উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা ঘুরে আসুন, ততক্ষণে আমি বিশ্রাম করে নিই। সর্বেশ্বরী ঘরে ঢুকলেন। কর্নেল ও মিস্টার শর্মা বেরিয়ে গেলেন। আমি লেকের দিকে পা বাড়ালাম। লন পেরিয়ে যাবার সময় সৌমেন্দু হঠাৎ আমাকে ডাকলেন, জয়ন্তবাবু শুনুন। কাছে গেলুম। বলুন, আপনি গেলেন না কেন? সৌমেন্দু সে কথা জবাব না দিয়ে বললেন, আপনারা কি সত্যি নিছক মাছ ধরতে এসেছেন? চমকে উঠে বললাম, নিশ্চয়ই। আপনার অবিশ্বাসের কারণ বুঝলাম না সৌমেন্দুবাবু। দুঃখিত। সৌমেন্দু আমার অনুযোগ গ্রাহ্য না করে প্রশ্ন করলেন, আপনি কি সত্যিই রিপোর্টার? অপমানিত বোধ করলুম। পকেট থেকে আমার আইডেন্টি কার্ড ফটো সমেত বের করে ওর সামনে ধরে বললুম, আপনার কি এটা জাল মনে হচ্ছে? সৌমেন্দু আশ্চর্য। আইডেন্টিটি কার্ডটা আমার হাত থেকে নিলেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করে ফিরিয়ে দিয়ে একটু হাসলেন। জয়ন্তবাবু, আমার এই সংশয়কে ক্ষমা করবেন। আপনাকে খোলাখুলি বলছি, দাদার প্রতি আমার একটু
একটুও বিশ্বাস নেই। কেন সৌমেন্দ্রবাবু? ওর এখানে আসার মধ্যে অবশ্যই কোনো মতলব আছে, কিন্তু শুধু বুঝতে পারছি না আপনাদের কেন উনি আনলেন। বিশেষ করে ওই কর্নেল ভদ্রলোকের নাম আমার শোনা আছে। উনি একজন শখের গোয়েন্দা, তাই না? ঠিক তা নয়, তবে ওর রহস্য সম্পর্কে আগ্রহ আছে। তবে একটা পোড়ো খুনির মুখ বন্ধ করার মধ্যে কী রহস্য থাকতে পারে সত্যিই আমি বুঝতে পারছি না সৌমেন্দ্রবাবু। পারে বই কি, বলে সৌমেন্দ্র কেমন হাসলেন, তারপর চাপা গলায় ফের বললেন, আমার বরাবরের ধারণা এই খনির সুড়ঙ্গে কোথাও গুপ্তধন লুকানো আছে। বলেন কি মশাই? হ্যাঁ জয়ন্তবাবু, এই আমার বরাবরকার অনুমান, কিন্তু কিছুতেই মাথায় ঢোকে না ওখানে কে গুপ্তধন পুঁতে রাখতে গেল এবং কখন পুঁতল। আমি হতভম্ব হয়ে গেছি কথাটা শুনে, ফ্যালফাল করে তাকিয়ে আছি। হঠাৎ সৌমেন্দু বললেন, চলুন, আপনার ওই কর্নেল সাহেব তো ছিপ নিয়ে বসবেন না, অতএব আমি ওর ছিপটা নিয়ে মাছ ধরতে বসবো। কিন্তু একটা কথা, আমি ছিপটা দাদার কাছে গিয়ে আনতে পারবো না। আমি দূরে দাঁড়াবো, আপনি এনে দেবেন। দাদার কাছে জেনে নেবেন কিন্তু কোন ঘাটে কর্নেলের বসা কথা ছিল, সে ঘাটেই আমি বসবো। লেকের এই দক্ষিণ ধারটা পাহাড় থেকে ঢালু বা গড়ানি অবস্থায় জলে নেমে গেছে। অজস্র ঝোপঝাড় ও পাথর আছে এখানে। বাদিকে অর্থাৎ পশ্চিমে সেই পাথর ভাদানো ঘাটে কর্নেলের বসার কথা। সেখানেই সৌমেন্দু বসলেন। আমি বসলুম তার আন্দাজ 30 গজ দূরে। ঝোপের মধ্যে থেকে একটা পাথর জল অবধি নেমে গেছে তার উপর। আমি সৌমেন্দুর ছিপের ডগাটা শুধু দেখতে পাচ্ছিলাম, আর ইন্দ্রনাথ বসেছেন আমার ডাইনে আন্দাজ 40-50 গজ দূরে। সেখানেও এমনি পাথর আছে, কিন্তু আমি ইন্দ্রনাথের ছিপটা দেখতে পাচ্ছিলাম না। ওই ঘাটটা সম্পূর্ণ আড়ালে পড়ে গেছে। হ্রদের জল এখন মোটামুটি শান্ত। আমার পেছন থেকে বাতাস বইছে বলে আমার ঘাটের জলটা কাচের মতো নিভাজ আর স্বচ্ছ দেখাচ্ছিল। পশ্চিমের উপত্যকায় সেই ভুতুড়ে খনি অঞ্চল, বেশ ফাঁকা খানিকটা জায়গা। ঝোপঝাড় অবশ্য আছে, কিন্তু কোনো পাহাড় না থাকায় সূর্যের আলো এসে হ্রদের জলকে গোলাপি আলোয় রাঙিয়ে তুলছিল। ছিপে বসতে যে একাগ্রতার দরকার, এখন তা আমার নেই। মাথায় সৌমেন্দ্রর গুপ্তধন কথাটা ভেসে আসছে। বারবার পশ্চিমের ওই উপত্যকার দিকেই তাকাচ্ছি। ফাতনা স্থির হয়ে ভেসে আছে। হ্রদে প্রচুর মাছ আছে শুনছিলাম, কিন্তু একবারও ফাতনা নড়তে দেখলুম না। চারে মাছ এলে বুচকুড়ি ফুটবে জলে, তাও কোনো লক্ষণ নেই। বসে থেকে বিরক্ত ধরে গেল। অনেকগুলো সিগারেট খেয়ে ফেললুম। বার কত ছিপ তুলে টোপও দেখলুম, মাছের ঠোকর দেয়নি। ঘড়িতে যখন 5টা বাজতে কয়েক মিনিট বাকি। হ্রদের জলের গোলাপি রং ঘিরে ধূসর কুয়াশা জেগে উঠেছে। দূরের পাহাড়গুলো কালো হয়ে যাচ্ছে ক্রমশ। যেসব পাখি হ্রদের আকাশে উড়াউড়ি করছিল, এতক্ষণ তারা পাহাড় জঙ্গল লক্ষ্য করে ডানা মেলছে। হঠাৎ আমার ছিপে সুতোয় টান পড়ল এবং হুইলের ঘর ঘর শব্দ শোনা গেল। ছিপটা চেপে ধরে দেখি সুতোয় প্রচণ্ড বেগে জলের তলায় ছুটছে। নির্ঘাত কোনো প্রকাণ্ড মাছ বড়শির গিলেই গেঁথে গেছে। আমাকে খ্যাঁচ মারার সুযোগটাও দেয়নি। ছিপের ডগা বেঁকে যাচ্ছিল, সামলাতে না পেরে উঠে দাঁড়ালাম। একটু পরেই মাছটা স্থির হলো। তখন সুতো গুটাতে শুরু করলাম। মাছটা অন্তত কিলো 10 কম হবে না। কাছাকাছি আসার পর মাছটা এক লাফ দিয়ে ডাইনে ঘুরল, তারপর পাহাড়ের সমান্তরাল জল ভেঙে দৌড় দিল। পাড়ের কাছাকাছি বলে এইসব জায়গায় অজস্র পাথর জলের ভিতর এবং ওপরে ঘাপটি পেতে রয়েছে। ভয় হলো নির্ঘাত এবার মাছটা কোনো পাথরের খাঁজে ঢুকে যাবে এবং আমার সুতোটা ছিঁড়ে ফেলবে। ভেবা থাকা খেয়ে ইন্দ্রনাথের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলাম, ইন্দ্রনাথবাবু, ইন্দ্রনাথবাবু। উদ্দেশ্য, মাছটা ওর ঘাটের দিকেই যাচ্ছে। উনি যদি এখন কোনোভাবে ওর বড়শিতে বা সুতোয় ওটাকে আটকাতে পারেন, মাছটা হাতছাড়া হবার সুযোগ পাবে না। আমার ডাকের পর মনে হলো উনি সাড়া দিলেন। সেটা আমার শোনারও ভুল হতে পারে, কারণ ঠিক তখনই যা ভয় করেছিলাম তাই হলো। সুতোটা ঢিলে হয়ে নেতিয়ে গেল। গুটিয়ে আনার পর দেখি ফাতনা শুদ্ধ ছিঁড়ে মাছটা সম্ভবত পাথরের তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। ফাতনাটা খুঁজলুম। আলো কমে গেছে, এখান থেকে দেখা গেল না। তখন আরও ভালো করে দেখার জন্য ইন্দ্রনাথের ঘাটের কাছে গেলুম।
ঝোপ ঠেলে গিয়ে দেখি ইন্দ্রনাথ পাথরে পা ঝুলিয়ে বসে দোলাচ্ছেন। ছিপটা তুলে পাশে রেখেছেন, জলের দিকে তাকিয়ে বসে আছেন। ব্যাপার কি? আমার পায়ের শব্দে ঘুরে তাকালেন, তারপর হো হো করে হেসে উঠলেন। আসুন আসুন জয়ন্তবাবু, আপনারা দেখছি আমার অবস্থাই হয়েছে। লেকের মাছগুলো খুব শক্তিমান, বরাবর এই কাণ্ডটি ঘটে বলে এবার আমি বিলেতি কোম্পানির সুতো আনলাম, তাও টিকলো না। বললাম, ডাকছিলাম শোনেননি? ইন্দ্রনাথ বলল, শুনেছি, কিন্তু তখন সাড়া দেওয়ার ফুরসত কোথায়? চলুন, আলু কমে গেছে, আজ আর আশা নেই, কাল সকাল থেকে ফের বসা যাবে। দুজনে পাশাপাশি ঢালু বেয়ে ওঠা শুরু করলাম। এক জায়গায় দাঁড়িয়ে ইন্দ্রনাথ বললেন, সৌম্য অবশ্য আমাদের মতো আনারই নয়। আমি জানি জব্বলপুর থেকে গাড়ি করে এসে ও মাছ ধরে, বিলক্ষণ অভ্যাস আছে। এই জন্যেই সম্ভবত জব্বলপুর ছেড়ে যেতে চায় না। বললুম, দেখে আসবে নাকি? থাক, ও একটু গোয়ার প্রকৃতির ছেলে, ডিস্টার্ব করলে খুশি হবে না। আসুন, আমরা বাংলোয় গিয়ে আরামে কফি খাবো। বাংলোয় গিয়ে দেখি সর্বেশ্বরী বারান্দায় বসে রয়েছেন, রঘুবীরের সঙ্গে কথা বলছেন। ভাসুরপোকে একবার দেখে বললেন, মাছ হলো না? ইন্দ্রনাথ জবাবে একটু হাসলেন মাত্র। তারপর আমরা বারান্দার উত্তর দিকে একটু তফাতে বসলাম। ইন্দ্রনাথ রঘুবীরকে বলে দিলেন, কফি খাবো। একটু পরে কফি খেতে খেতে কর্নেল ও শর্মার গলার আওয়াজ পেলুম। তখনও অন্ধকার ঘন হয়নি, গোধূলি কাল বলা যায়। কিন্তু অবাক হয়ে দেখলুম কর্নেল ও শর্মা ঘাটের দিক থেকেই আসছেন, কিন্তু তাদের আসার মধ্যে কেমন ব্যস্ততা ছিল। খোলা বারান্দায় আমাদের দেখতে পেয়েই কর্নেল চেঁচিয়ে বললেন, ইন্দ্রনাথবাবু, সৌমেন্দ্রবাবু ফিরেছেন? ইন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে বললেন, না, ও এখনো ঘাটে আছে। কর্নেল অগ্নি ঘুরলেন এবং হাস্যকর ভঙ্গিতে দৌড়ে যেদিক থেকে আসছিলেন, অর্থাৎ সেই পাথরের ধাপবন্দি ঘাটটার দিকেই চলে গেলেন। শর্মা দাঁড়িয়ে ওর চলে যাওয়ার দেখছিলেন। ইন্দ্রনাথ ও আমি বারান্দা থেকে তক্ষুনি ওর কাছে চলে গেলেন। ইন্দ্রনাথ বললেন, ব্যাপার কি মিস্টার শর্মা? শর্মা যেন এতক্ষণ সম্বিত ফিরল। ইন্দ্রনাথ, ঘাটে সৌমেন্দু নেই, ছিপটা জলে পড়ে আছে, আর আশ্চর্য, ঘাটের পাথরে একটুখানি রক্ত। আমরা ভাবলুম মাছের রক্ত, কিন্তু কথা শেষ করার আগেই কর্নেলের ডাক এলো, ইন্দ্রনাথ, মিস্টার শর্মা, চলে আসুন। সবাই দৌড়ে গিয়ে দেখি ঘাটের ওপর দিকে ঝোপের কর্নেল দাঁড়িয়ে আছেন। ঝোপে ঢুকে আমার মাথা ঘুরে গেল, শরীর অবশ হয়ে উঠল। ইন্দ্রনাথ ভাঙা গলায় আর্তনাদ করে উঠলেন, সৌম্য! সৌমেনের বুকে একটা ছুরা বিঁধে আছে বললেই বিশেষ, রক্ত পড়েনি। চিত হয়ে ঘাসের ওপর পড়ে আছেন উনি, চোখ দুটো খোলা, মুখে বিকৃত ভাব। মুহূর্তেই আমার মনে পড়ে গেল কর্নেলের মুখে শোনা সেই ছড়াটা, খোকন গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেছে কোলা ব্যাঙ, মাছ নিয়ে গেছে চিলে। বিন্দিয়া নামে 5 মাইল দূরে একটা ছোট শহর আছে, সেখানেই থানা। ইন্দ্রনাথ সেই গাড়িটা চালিয়ে থানায় গিয়েছিলেন, ফিরলেন 7টা নাগাদ, সঙ্গে একদল পুলিশ। অফিসার ইনচার্জের নাম মিস্টার লাল, ভদ্রলোক, খুব রাগী। এসেই প্রথমে চোখ পড়ল রঘুবীর আর রাধুনি বেচারার দিকে। ধমক দিয়ে বললেন, এই বেটারাই খুন করেছে। শুনে ওরা ঠকঠক করে কাঁপতে, ঈশ্বর, রামজি, হনুমান, গণেশ, তাবুও সব দেবদেবতার ক্রিয়া খেতে লাগলো। বেগতিক দেখে কর্নেল তার পরিচয়পত্রটি বের করলেন। সম্প্রতি এটি তিনি ভারত সরকারের কাছে লাভ করেছেন। এটি এতদিন ছিল না বলে তাকে নানান অসুবিধায় পড়তে হচ্ছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও আমার পরামর্শে জোগাড় করতে হয়েছে। পরিচয়পত্র দেখে মিস্টার লাল একটু সংযত হলেন, কিন্তু ঠোঁটে বাঁকা হাসিটা থেকে গেল। বললেন, আপনার সাহায্য পেলে খুশি হব নিশ্চয়, কিন্তু কর্নেল সরকার, এ হলো মধ্যপ্রদেশের জঙ্গল, যত সব খুনে ডাকাতদের আড্ডা, কথায় কথায় ওরা খুন খারাপি করে। আশা করি খবরের কাগজ পড়ে তা আপনি বিলক্ষণ অবগত আছেন। এই লোক দুটোর চেহারা দেখেই বুঝেছি এরা ঘোরেল ক্রিমিনাল। রেকর্ড খুঁজলে নিশ্চয়ই সব বেরোবে। যাকে, এখন আমাদের রুটিন ওয়ার্কে নামতে হবে। টর্চের আলোয় সরেজমিন তদন্ত শুরু হলো। লাশটা সেখানেই পড়েছিল। লাশের কাছে একটি হ্যারিকেন রেখে সর্বেশ্বরী, মিস্টার শর্মা আর আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম কর্নেল বাংলোয়। লাশটা থেকে 50 গজ ওপরে রঘুবীর ও রাধুনির সঙ্গে কথা বলছিলেন। তারপর লাশের কাছে এলেন। মিস্টার লাল টর্চের আলো ফেলে লাশ পরীক্ষা করতে করতে বললেন,
মনে হচ্ছে ঘাটে মাছ ধরার সময় খুনি ছুরি মেরেছে, তারপর লাশটা টেনে এখানে এনেছে। আপনি কি বলেন কর্নেল সরকার? কর্নেল একটু কেশে বললেন, ঠিক তাই বটে, কিন্তু রক্ত পড়ে আছে। অমনি মিস্টার লাল ও দুজন কনস্টেবল রক্ত খুঁজতে ব্যস্ত হলেন। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, জয়ন্ত, যদি অসুস্থ বোধ করো বাংলায় গিয়ে বিশ্রাম না করো।